মার্কিন শুল্কারোপ ইস্যুতে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবে বাংলাদেশ, জানালেন বাণিজ্য উপদেষ্টা। টানা 9 দিনের ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস। কর্মস্থলে ফেরার তাগিদে সড়ক, রেল ও নৌপথে ঢাকামুখী মানুষের ঢল। ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনে বিএনপির দাবির সঙ্গে একমত হেফাজতে ইসলাম। দ্রুত রোড ম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান। এবং চিকেন স্নেকের অংশ শিলিগুড়িতে ভারতের সামরিক শক্তি বৃদ্ধি, সম্ভাব্য হুমকি মোকাবেলায় এমন যুদ্ধ প্রস্তুতি ধারণা গণমাধ্যমে। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্রের আরোপিত 37% শুল্কের বিষয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরাসরি ট্রাম্প প্রশাসনের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা বশির উদ্দিন আহমেদ। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধানের সঙ্গে জরুরি বৈঠকের পর তিনি আরও বলেন, দুদেশের বাণিজ্য ঘাটতি তুলনামূলক কমিয়ে কিভাবে সামনে এগিয়ে যাওয়া যায় তার করণীয় নিয়েও আলোচনা হয়েছে। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। গেল বৃহস্পতিবার বাংলাদেশ সহ বেশ কয়েকটি দেশের উপর নতুন করে শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র। সেখানে বাংলাদেশি পণ্যের উপর 37% ডিসকাউন্টেড রেসিপ্রোকাল ট্যারিফের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাণিজ্যের নতুন এই সংকট মোকাবেলায় শনিবার জরুরি বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এতে অংশ নেন বাণিজ্য, অর্থ, পররাষ্ট্র উপদেষ্টা এবং এনবিআর চেয়ারম্যান, বাংলাদেশ ব্যাংক গভর্নর, প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ সহ সংশ্লিষ্টরা। বৈঠক শেষে প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান বলেন, ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে ভয় পাওয়ার কিছু নেই। সংকট মোকাবেলায় সরকার যথেষ্ট আন্তরিক। ব্যাপারটা আকস্মিক নয়, আমরা এর জন্য প্রস্তুত এবং আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব এবং সেটা মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করেই নেব। সুতরাং এখানে ভয় পাবার, আতঙ্কিত হবার কিছু নেই। বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন আহমেদ জানান, উদ্ভূত পরিস্থিতিতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন প্রধান উপদেষ্টা। তাদের যে বাণিজ্যের যে ঘাটতি, এই ঘাটতির উপরে একটা হিসেব করে তারা পৃথিবীর বিভিন্ন দেশের উপরে বিভিন্ন শুল্ক আরোপ করেছে। আমরা আমাদের উপরে আরোপিত শুল্ক এবং আমাদের যে বাণিজ্যের ধরন এবং বাণিজ্যের যে গঠন, তার উপরে ভিত্তি করে আমরা প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য। এবং দুদেশের বাণিজ্য ঘাটতি তুলনামূলক কমিয়ে আনার বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশ থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছে। যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে তৈরি পোশাক শিল্প সহ রপ্তানি খাতে কোনো প্রভাব পড়বে না বলেও মনে করেন বাণিজ্য উপদেষ্টা। এতে কোনো ক্ষতিগ্রস্ত আমরা হব না। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের টানা 9 দিনের ছুটি শেষ হয়েছে। আজ থেকে খুলবে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ব্যাংক, বিমার মতো বেসরকারি প্রতিষ্ঠানগুলোও আজ থেকেই খুলবে। ঈদের আগে 27 মার্চ ছিল শেষ কর্মদিবস। শুক্রবার থেকে শুরু হয় টানা 9 দিনের সরকারি ছুটি। 3 এপ্রিল নির্বাহী আদেশে ছুটি দেয় সরকার। ছুটি শেষে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। প্রথম কর্মদিবস ঘিরে বাস, ট্রেন ও লঞ্চে চাপ বেড়েছে। দক্ষিণবঙ্গে সড়ক ও নৌপথে শনিবার সন্ধ্যার পর ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। অতিরিক্ত চাপের কারণে টার্মিনালে নেমে দীর্ঘ পথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে যাত্রীদের। আরও জানাচ্ছেন ইস্তিয়াক হোসেন। স্বাভাবিকভাবেই যে সময় লাগে তার থেকেও 1 ঘন্টা কম সময় বাড়ি থেকে ফিরছেন যাত্রীরা। একই কথা বললেন চালকরাও। এ যেন রূপকথার গল্পকেও হার মানায়। অন্যবারের থেকে এবারকার ঈদ যাত্রা খুব সুন্দর, রাস্তা ফাঁকা। সিরাজগঞ্জ 4 ঘন্টা টাইম লাগে, সেখানে আইসা বললাম 2.5 ঘন্টায়, 3.5 ঘন্টা। অন্য সময় কত লাগে? অন্য সময় তো যদি জ্যাম না থাকে তাইলে 4 ঘন্টা দিনের বেলা আর কি। মহাখালী বাস টার্মিনালের ভোরের চিত্র এটি। কে বলবে ঈদের 5 দিন পরে ঢাকার কোনো টার্মিনালের দৃশ্য এটি? কল্পনা হলেও এটি এখন বাস্তবতা।
দূরপাল্লার বাসগুলো একে একে এসে থামছে, যাত্রী নামছে ক্লান্ত চোখে, ব্যস্ত পায়। সময় যত গড়াচ্ছে বাড়ছে যাত্রী সংখ্যা। তবে এবারের ঈদযাত্রা ছিল মসৃণ। দীর্ঘদিন পর মানুষ স্বস্তিতে ফিরেছে কর্মস্থলে। ভোগান্তির ছায়া ছুঁতে পারেনি অনেককেই। এইবারের যে ঈদ উৎসবটা, আনন্দটা, যাতায়াত, পরিবহন সব মিলে সবচেয়ে সুন্দর হয়েছে আমি মনে করি। আশা করি এই ধারাবাহিকতা যেন চলতে থাকে। অনেক জ্যাম ছিল আসার সময়, আর অনেক যাত্রী, প্রচুর যাত্রী ছিল। হ্যাঁ, আগের সাথে একটু ভালোই ছিল, খারাপ না, একটু ভোগান্তি তো থাকবেই। তবে সবই যে স্বস্তির গল্প তা কিন্তু নয়। পিক আপ পয়েন্টে ভোগান্তির কথা বললেন কেউ কেউ। অনেকেই আবার টিকিটের বাড়তি দাম নিয়েও তুললেন প্রশ্ন। ফার্স্ট টাইম এরকম বাজে এক্সপিরিয়েন্স হলো সবচেয়ে আর কি। আমি তো ঢাকা যাওয়া আশা করি 2 বছর থেকে। জ্যাম ছিল অনেক, ভোগান্তিতে পড়তে হয়েছে অনেক। কিছুক্ষণ পর পর টার্মিনালে আসছে ফিরতি ঈদযাত্রার দূরপাল্লার পরিবহন। চালকরাও জানালেন তাদের স্বস্তির কথা। এবছরের যাতায়াত খুব ভালো ছিল, কোনো যানজট নাই। পুরা উত্তরবঙ্গে চকচকা ছিল। সরকার রাস্তাঘাট ভালো করে দিছে, যানজট নাই, শ্রমিকদের সুবিধা হয়েছে। আর টার্মিনাল এলাকা যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের সঙ্গে যোগ দিয়েছেন সাধারণ পুলিশ। তাদের তৎপরতায় এবার টার্মিনাল এলাকাও ছিল যানজট মুক্ত। ঈদের সময় অনেক ভিড় থাকে, জ্যামজট থাকে। এই জ্যামজট যেন না থাকে, সুশৃঙ্খলভাবে আমরা সবসময় দায়িত্ব পালন করি এবং জনগণ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। এইদিকে বরিশালে নৌপথে শনিবার ঢাকামুখী যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। অতিরিক্ত চাপের কারণে টার্মিনালে নেমে দীর্ঘপথ হেঁটে যানবাহনে উঠতে হয়েছে যাত্রীদের। বিআইডব্লিউটিএ জানায় ঢাকা বরিশাল সহ দক্ষিণাঞ্চলের 40টি নৌ রুটে শতাধিক লঞ্চ যাতায়াত করছে। নির্বিঘ্ন যাত্রায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। ঈদের পর রাজধানীর বাজার প্রায় ক্রেতা শূন্য। শাকসবজির দামও কম। বাজারে ক্রেতা না থাকায় কাঁচামাল পচে যাওয়ায় শঙ্কায় পড়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে আলু গুদামজাত করা ও ঈদ পরবর্তী বাজারে বিক্রি না হওয়া এবং পচে যাওয়ায় অসহায়ত্বের কথা জানালেন তারা। বাজার ঘুরে আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি। ঈদের ছুটিতে নারীর টানে ঘরে গেছেন লাখো মানুষ, যার প্রভাব পড়েছে রাজধানীর বাজারে। নেই হাঁকডাক, ক্রেতা বিক্রেতার দরদাম করা চিরচেনা সেই দৃশ্য। রাজধানীর মিরপুর 1 নম্বর কাঁচা বাজার প্রায় ক্রেতা শূন্য। বেশিরভাগ দোকান বন্ধ। 2-1জন ক্রেতা এসে পণ্য দরদাম করছেন, কিন্তু সবজির দাম নিয়ে রয়েছে ক্রেতাদের মিশ্র প্রতিক্রিয়া। রিজনেবল কি অত বেশি হাই মনে হচ্ছে না। ঈদের পরে যেভাবে দাম একটু কম থাকার কথা, সেই অনুযায়ী কিন্তু এখন দামটা নাই। ঈদের টাইম, টাকা পয়সা কম, লোকজন নাই সব দেশে। সেজন্য যেটা আছে আর একটু কমলে আসলেও সেটা আর একটু ভালো হতো, মানে সবার জন্যই। বাজারে পণ্য সরবরাহ কম, শাকসবজির দাম কমেছে, তবে লেবু ও শসা আগের দামে বিক্রি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। টমেটো 50 টাকা কেজি, শসা 70 টাকা কেজি, উস্তা 80 টাকা কেজি, তারপরে পটল 70 টাকা, ভেন্ডি 60 টাকা, 50 টাকা। লেবু কম, মানে যেটা একটু ভালো লেবু এটার দাম বেশি, ছোট আবার এটার দামও কম। বেচা কিনি কম, মালের দামও কম, গায়ে কাইলে সে বেচন যায়। এখন তো ঈদের সময় মানুষ নাই, এই জন্য সবজির দাম একটু কম। তবে আলু গুদামজাত করা ও ঈদ পরবর্তী বাজারে বিক্রি না হয় অসহায়ত্বের কথা জানান ব্যবসায়ীরা। বেচতে না পারলে তো আমাদের পাঠিয়ে মাল দিচ্ছে না, আর পাঠিয়ে মাল দিলে তারও লাভ হইতেছে না, মাল পৌঁছা দিতেছে। আমরা যে কমিশনে বেশি কমিশন পাইতেছি না। আমাদের যত কম হইব অতই ভালো, আমরা আরতদারি পাই, আমরা কমিশনে ব্যবসা বাণিজ্য করি। নিত্যপণ্যের দাম এভাবেই সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকবে, এমনটাই প্রত্যাশা সবার। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনে বিএনপির দাবির সঙ্গে একমত পোষণ করেছে হেফাজতে ইসলাম। শনিবার রাতে গুলশানে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতাদের সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে এসব কথা বলেন সালাউদ্দিন আহমেদ। এজন্য দ্রুত রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। SU সেলিমের প্রতিবেদন। বিএনপির লিয়াজো কমিটির উদ্যোগে হেফাজতে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে সমসাময়িক রাজনৈতিক ইস্যুতে বৈঠকে বসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে সালাউদ্দিন আহমেদ জানান, ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপির দাবির প্রতি সমর্থন জানিয়েছে হেফাজতে ইসলাম। তাই অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। আমরা যেমন সংস্কার চাই, আমরা বিচার চাই, কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণের বিষয়টি আমরা সর্বাগ্রে বিবেচনা করতে চাই। জোরালো দাবি, মাননীয় প্রধান উপদেষ্টা অতি অবশ্যই খুব দ্রুত
নির্বাচনের রোডম্যাপ দিবেন যাতে ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা যায়। জুলাই অভ্যুত্থানে গণহত্যার দায়ে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে আইন প্রণয়ন ও সংশোধনের আহ্বান জানান তিনি। আওয়ামী লীগকে গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক। সেই জন্য প্রয়োজনে সংবিধানের 47 অনুচ্ছেদ অনুযায়ী আইন করা যায়, আইন সংশোধন করা যায়। 2013 সালে মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে গণহত্যা সহ সকল আলেম ওলামা হত্যার বিচার ও তাদের নামে হওয়া মামলা প্রত্যাহারের তাগিদ দেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। ওনারা সেই মামলার সুষ্ঠু বিচার চায়, দ্রুত নিষ্পত্তি চান। আমরা তার সাথে একমত। তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার চাই। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। আমরা সরকারের কাছে আন্তর্জাতিক প্রসঙ্গ। কৌশলগত গুরুত্বপূর্ণ করিডোর শিলিগুড়িতে যুদ্ধাস্ত্র মোতায়েন করেছে ভারত। সম্প্রতি চীন সফরে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের 7 সিস্টার্স নিয়ে মন্তব্য করায় সম্ভাব্য হুমকি মোকাবেলায় ভারতের এমন যুদ্ধ প্রস্তুতি বলে ধারণা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের সংকীর্ণ ভূখণ্ড এই শিলিগুড়িতে রয়েছে নেপাল, বাংলাদেশ, ভুটান ও চীনের সীমান্তবর্তী এলাকা। ইশতিয়াক হোসেনের আরেকটি রিপোর্ট। কয়েকদিন আগে চীন সফরে গিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ভারতে 7 সিস্টার্সের ভৌগোলিক অবস্থান নিয়ে নিজের মতামত তুলে ধরেন। এতে বেশ বেজার হয় দিল্লি। কূটনৈতিক পাড়ায় শুরু হয় ব্যাপক সমালোচনা। প্রধান উপদেষ্টার চীন সফরের সপ্তাহ ঘুরতে না ঘুরতেই ভারতের বহুল আলোচিত চিকেন স্নেকের অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে ভারী যুদ্ধাস্ত্র মোতায়েন শুরু করেছে দিল্লি। এছাড়াও মিগ ও রাফাল যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন এবং ব্রাহ্মস সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের রেজিমেন্টও মোতায়েন করেছে তারা। আকাশপথের নিরাপত্তায় রাখা হয়েছে সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র। সঙ্গে রয়েছে সামরিক বাহিনী ত্রিশক্তি কর্পসের T-90 ট্যাঙ্ক। পশ্চিমবঙ্গের এই সংকীর্ণ ভূমির সঙ্গে নেপাল, বাংলাদেশ, ভুটান এবং চীনের সীমান্ত রয়েছে। সাম্প্রতিক ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে ভারত এই গুরুত্বপূর্ণ করিডোরের নিরাপত্তায় ব্যাপক সুরক্ষা ব্যবস্থা বৃদ্ধি করেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে জানানো হয়। ভারতীয় সেনাবাহিনী শিলিগুড়ি করিডোরকে নিজেদের শক্তিশালী প্রতিরক্ষা লাইন হিসেবে মনে করে। এই পথ ব্যবহার করে যে কোনো হুমকির বিরুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে দেশটির সামরিক বাহিনী। ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন বেজিংয়ের সঙ্গে ঢাকার সম্পর্ক ভারতের জন্য কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করতে পারে। ফলে শিলিগুড়ি করিডোরে নিরাপত্তা বাড়ানোর বিকল্প নেই ভারতের। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন জার্মানির বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার ম্যাট হ্যামেলস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নিজের অবসরের ঘোষণা দেন বায়ার্ন মিউনিখ এবং বরুসিয়া ডর্টমুন্ডের সাবেক এই তারকা। বায়ার্ন মিউনিখের একাডেমিতে ক্যারিয়ারের শুরু হ্যামেলসের। সেখানে অনূর্ধ্ব-17 এবং অনূর্ধ্ব-19 খেলার পর 2007 সালে যোগ দেন মূল দলে। আর জার্মান ফুটবলের 6 বারের বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হ্যামেলস। জাতীয় দলের হয়ে 78 ম্যাচে 5 গোল করা রক্ষণভাগের এই তারকা জিতেছেন 2014 সালের বিশ্বকাপ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। মার্কিন শুল্ক আরোপ ইস্যুতে প্রধান উপদেষ্টার জরুরি বৈঠক। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেবে বাংলাদেশ, জানালেন বাণিজ্য উপদেষ্টা। টানা 9 দিনের ছুটি শেষে আজ খুলছে সরকারি অফিস। কর্মস্থলে ফেরার তাগিদে সড়ক, রেল ও নৌপথে ঢাকামুখী মানুষের ঢল। ডিসেম্বরে জাতীয় নির্বাচন আয়োজনে বিএনপির দাবির সঙ্গে একমত হেফাজতে ইসলাম। দ্রুত রোড ম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান। এবং চিকেন স্নেকের অংশ শিলিগুড়িতে ভারতের সামরিক শক্তি বৃদ্ধি, সম্ভাব্য হুমকি মোকাবেলায় এমন যুদ্ধ প্রস্তুতি ধারণা গণমাধ্যমে। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।